হাই, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি কলকাতা নিউজ টাইমে। একটা টক শো চলছে, টক শোর সাথে আমার স্পেশাল গেস্ট। আমি শুধু স্পেশাল গেস্ট বলবো না, নিজে ইন্ট্রোডিউস করবে। তোমার নাম? নমস্কার, আমি সায়ন্তিকা। আমি আসছি যাদবপুর থেকে। তো কেমন আছো এই ওয়েদারে? ঠিকঠাক। এই ওয়েদারে এত ভালো ওয়েদার, গরম বৃষ্টি প্লাস শুনলাম মডেলিং করছো আজকাল। তো মডেলিং ফার্স্ট আমি জানবো মডেলিং জার্নিটা তো কত বছর থেকে করছো? দেখো, মডেলিং আমি প্রথমত প্রফেশনাল ভাবে করতাম না একদমই, কারণ আমি অ্যাকচুয়ালি সিঙ্গার। আচ্ছা। হ্যাঁ, তো গানটাই আমার এখন অবধি গানটাই মেনেই রেখেছি। তো হয় না, কিছু অপরচুনিটি লাইফে আসে। তো আমার লাইফেও কিন্তু কিছু কিছু অপরচুনিটি হয়তো আমি নিজে গিয়ে নিতে চাইনি, ওপরওয়ালার আশীর্বাদ এটা আমার কাছে। আহ, তো কবে কত বছর থেকে করছো মডেলিং? দেখো, আমি স্পেশালি 2018-19 করেছিলাম। দেন আমি ওটাকে স্টপ রেখে দিয়েছিলাম, কারণ প্রপার আমি মানে সিঙ্গিংয়েই আমি বেশিটা ফোকাস করি। তো তারপর যখন আমি কলকাতায় পা রাখি, তো একজনের থ্রু দিয়ে তখন আমাকে অনেকদিন ধরেই বলছিলেন যে মডেলিং করো, ম্যাগাজিন শুট এগুলো করো, ভালো প্রোফাইল বাড়বে তোমার। তো আমি প্রথমে ব্যাপারটাকে করিনি। দেন তারপরে কি মনে হলো, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে সবসময় তো আর গানের প্রোগ্রাম থাকে না। তো সেই ক্ষেত্রে আমি তখন মডেলিংটা করলাম। এই করতে করতে আস্তে আস্তে করে এখান থেকে কেউ ডাকছেন, আবার অন্য কোনো অর্গানাইজার ডাকছে, সেখান থেকে হয়তো আমি আমার প্রোফাইল একটা তো ক্রিয়েট হলো। তো ক্রিয়েট হওয়ার পর এই টুকটাক কাজ আমার চলতে থাকে। আচ্ছা, তো ফার্স্ট 2019-এ করেছিলে? হুম। তো ফার্স্ট কার কাজ হয়েছিল মনে আছে? বেসিক্যালি ওটা আমি একটা ব্রাইডাল শুট করেছিলাম, যেটা আমার আমার অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে আসানসোল। তো সেখানে একজন মেকআপ আর্টিস্টের কাছে আমি ব্রাইডালটা করেছিলাম, কারণ আমার সব থেকে বড় কথা, আমি সাজতে খুব ভালোবাসি। বাহ! না, আমি একটা অ্যাজ এ আমরা যখন কিছু অর্গানাইজ করি কিছু করি, আমার ফার্স্ট একটা কোশ্চেন থাকে, মডেলিং করছো তো তোমার কি মনে হয় যারা মানে স্পেশালি যারা ম্যাগাজিন শুট করছে, নর্মাল শুট করছে, শুট তো সবাই করছে, ব্রাইডাল শুটকে কি মডেল ভাবে? এটা আমি জানতে চাইবো। তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি মেন কথা দেখো, আমি জানি না আমি কতটা জানি, যেটুকু আমি করেছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে যখন কোনো কিছুর একটা ভাগ রয়েছে, কি মডেলিং এর মধ্যে ব্রাইডালটাও চলছে, তো নিশ্চয়ই দেখো যারা করছে ব্রাইডালটা নিশ্চয়ই মডেলিং এর মধ্যে পড়ছে, তবেই না একটা একটা লেভেল উঠছে। চলছে, তাই না? কোনোটাই দেখো হাতের 5টা আঙ্গুলকে নিয়ে আমাকে চলতে হবে। তো সেরকম আমি মনে করি যে মডেলিং এর একটা ভাগ হয়তো আমার কাছে মনে হয়, বাকি একদম। আমি জানি না, কারণ খুব তো একটা বলতে ইম্পর্টেন্স পারবো দেয় না লোক। না। না, মানে আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে, বাকি তো অতটা এখন এক্সপিরিয়েন্স গেন হয়নি। আচ্ছা, তো একটা কথা বলো, মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছো, যতটা শুনলাম সিং, তো একটা গানের লাইন হয়ে যায়, বেস্ট ঠিক গান যেটা তোমার মনে হয়। ঠিক আছে। উম, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, এ কি রোমাঞ্চ, নাকি রোমাঞ্চ, নাকি আগামী দিন কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মাগা পারে সানি, গারে মাগা। ওয়াও, জাস্ট ওয়াও! মানে কত বছর থেকে গান শিখছো? আমি শিখছি অ্যাকচুয়ালি আমার মানে পুরো ফ্যামিলি আমার গানের, আমার বাবার কাছ থেকে পাওয়া, আমার জ্যাঠা, সমস্ত ওনারা গান থেকে, মানে আমি ছোট থেকে যখন মানে আমার জ্ঞান এসছেন, আমি হারমোনিয়ামটাই দেখেছি। Wow! মানে বলতে পারো পাশে একটা সিঙ্গার বসে আছেন। তো ফার্স্ট গান মনে আছে কি? ফার্স্ট কি গানটা দেখো, গেয়েছিল? ফার্স্ট গান বলতে গেলে আমি যেটুকু জানি, আমি অ্যাকচুয়ালি কি মানে
আমার বাবার কাছে সরবিতান প্রচুর রয়েছে। তো আমি কি করতাম, ওই যে বাচ্চাদের যে খেলনা গাড়ি যেগুলো হতো না, হ্যাঁ আমি জানি না এখন আছে কিনা, হ্যাঁ ওই হ্যাঁ গাড়ির মধ্যে যেগুলো হাঁটা শেখায় আর কি, ওই ব্যাপারটাতে। তা আমি কি করতাম, আমার মানে মায়ের কাছে শোনা। আর ইভেন আমি এখন যখন সরবিতানগুলো দেখি, সরবিতানগুলো দেখলে আমিও দেখি অনেক হেজিবিজি দাগ কাটা। মানে আমি কি করতাম, বাবা আমাকে সরবিতানগুলো দিত না। আর আমি ওই আগে কি করতাম, যখনই বাবা হয়তো বাথরুমে স্নান করতে গেলেন বা হয়তো একটু বাইরে গেলেন, আমি খুব ঘিচি 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 করে কেটে দিতাম। হ্যাঁ, মানে বই ছেড়ে দিতাম, কেন কি আমাকে স্বরবিতাঙ্গ দেওয়া হতো না বলে, হ্যাঁ, হারমোনিয়াম দেওয়া হতো না বলে। তো এই নিয়ে হতো। তো আমি, আমার জ্যাঠা আমাকে খুবই ভালোবাসতেন। মানে আমি ওপরে, মানে আমার আমার অ্যাকচুয়ালি আমরা নিচের তলায় থাকতাম, আমাদের বাড়ি যেভাবে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড সেকেন্ড ফ্লোরে, আমি গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, আমার জ্যাঠারা থাকতাম ফার্স্ট ফ্লোরে। তো সেক্ষেত্রে আমি জ্যাঠাকে গিয়ে বলতাম যে আমাকে না মানে নালিশ করতাম। তো জ্যাঠা বলতো, ঠিক আছে আমার হারমোনিয়াম তোকে দিচ্ছি, তুই ভাঙ কত ভাঙবি। মানে এইরকম আরকি। ছোট থেকে আমি গানটাকে জানি না, আমার এখানে ভেতর থেকে। ভিতর থেকে ছিল। আর সত্যি কথা বলতে গেলে কি, আমার আমি যখন গানে হয়তো কোনো খুব রাগ হতো, তো একটা গান ছিল, কিছু, কিছু গান ছিল যেমন 'তোমার হলো শুরু', 'চঞ্চল মন আনমনা হয়ে', এই গানগুলো মোটামুটি আমার খুব, মানে যদি ওই গানগুলো হারমোনিয়ামে একটু বাজিয়ে দেওয়া হতো, আমি কিন্তু রাগটা পড়ে যেত। বাবার উপর খুব রেগে থাকতাম। কারণ হারমোনিয়াম বাজাতে দিত না বলে। তো যাই হোক, তো বাবার কাছে ওইটাই পাওয়া। তো ওই হিসাবে আমার কলকাতায় আসা, স্ট্রাগল করা, তো এই একটা ব্যাপার। যেমন একটা কোশ্চেন বলে আসানসোল, হুম। আসানসোল অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে, বাট আসানসোল অনেকজন যেমন বলে বর্ধমান থেকে আসছি কাজ করছি, আসানসোল থেকে কলকাতা, এই যে জার্নি। দেখো, আমি সত্যি কথা বলতে গেলে 2023 তে আসানসোলে আমি তখন আসানসোল থেকে কলকাতায় আসা যাওয়া শুরু করলাম। হ্যাঁ, মানে যেহেতু এখন সোশ্যাল সাইট ফেসবুক, যেটা আমি বলবো যে ফেসবুক কিন্তু অনেক হেল্প। কারণ এই যে তোমার আমার পরিচয় বা, একদম। মানে এখন আমি বলবো সোশ্যাল সাইটটা যদি আমি ভালোভাবে ইউজ করি, তো সেখান থেকে কিন্তু আমি নিজেকে অনেক জায়গায় গ্রো করতে পারবো। ঠিক আছে? তো সেই হিসাবে যখন 2023 তে আমি আগে আসতাম, মানে 2011 থেকে আমার আসা যাওয়া শুরু হতো ব্যাপারটা। তখন যদিও বয়সটা অনেকটাই কম ছিল, তো এতটা কলকাতা তখন চিনতাম না, বা তখন না অতটা ফেসবুকটার সাথে সেইভাবে পরিচিত আমরা কেউই ছিলাম না। তুমি হয়তো জানবে। তো 2023 তে যখন আমি ফেসবুক মানে থেকে অনেক সাথে যোগাযোগ, অর্গানাইজার যোগাযোগ করে তারা আসতে বলেন, তো সেই ক্ষেত্রে আমি আসানসোল থেকে কলকাতা প্রথমে আসা যাওয়া করতাম। এরকমও গেছে কি, আজকে প্রোগ্রাম ছিল, মানে প্রোগ্রাম করে 8টা 8:30 প্রোগ্রাম করে বাড়ি ফিরেছি, আবার পরের দিন সকালবেলায় আবার আমি বাসে করে এসেছি। ঠিক আছে, এরকম করে আমার মানে 2023টা চলেছিল। মানে ভালোই লম্বা জার্নি তাহলে। একদম তাই। একটা কথা বলো, আমি মডেলিং নিয়ে কথা বলি যখন, তো একটা ফার্স্ট কোশ্চেন আমার, কত মানে 2 বছর লাস্ট ভালো কাজ করছো মডেলিং ইন্ডাস্ট্রিতে? আমি 2 বছর বলবো না, আমি 2024-এ আমি কলকাতায় ডিসিশন নিয়েছিলাম যে আমি কলকাতায় স্টে করব। হুম। তখন থেকে মডেলিংটাকে, মানে আচ্ছা। আমার 1 বছর চল মানে চল, হয়ে গিয়ে 1.5 আমি বছর 1.5 বছর হতে চললো। আচ্ছা। হ্যাঁ, মানে প্রফেশনালি ভাবে তুমি যদি বলো আমি মডেলিংটা করছি, তো 1.5 বছর আচ্ছা, 1.5 বছর মধ্যে ভালো খারাপ সব দেখেছো? মোটামুটি। মোটামুটি মানে উত্তরটা খারাপ দিকে যাচ্ছে, কেন কি অ্যাজ এ রিপোর্টার আমরা ওটাই ধরি। তো স্পেশালি যদি বলি কলকাতা, স্পেশালি মডেলিং যখন কথা ওঠে, তো ফার্স্ট কথা ওঠে সিপি। যা আমার টক্স মানে যারা চেনে টক্সের মধ্যে, আমার এটা মেন পয়েন্ট থাকে, এটা তুলতেই হবে, কেন কি কলকাতায় কি হয়, ম্যাক্সিমাম অর্গানাইজার বলে ইয়া স্যুট বলে অফার করে সিপির জন্য। সবাই জানে সিপি মানে কম্প্রোমাইজ করে অফার। তো এই যে 1.5 বছরের মধ্যে তোমার এটা নিয়ে কি বলবো? দেখো, এখানে আমি একটা কথা বলি, শুধু মডেলিং বলবো না, হুম। আমি প্রফেশনাল ভাবে আমি গানটাও করছি। আমি তার সাথে কিন্তু হয়তো এখনো তোমার সাথে বলা হয়নি, আমি অ্যাঙ্কারিংও করি কিন্তু। OMG। হ্যাঁ, আচ্ছা আমি অ্যাঙ্কারিং এরও কাজ করি। তো এই যে শিপির কথা তুমি যেটা বলছো, সমস্ত প্রফেশনেই রয়েছে। আচ্ছা। তুমি যেটা আমায় বললে যে আমি জানি না, হয়তো অনেকে কমেন্টস, দেখো ভালো দিক থেকেও আসে, খারাপ দিক হুম। থেকেও আসে। এই শিপির ওয়ার্কটা না সব জায়গায় গো। কারণ তুমি যেখানেই যাবে না কেন, তুমি অ্যাক্টিং বলো সেখানেও বলছেন, সিঙ্গিং এ বলো সেটাতেও মানে হচ্ছে, মানে এটা এন্টারটেনমেন্ট একটা, মানে কি বলবো তোমাকে, রুটিন হয়ে গেছে, রুটিন হয়ে গেছে, মানে সস্তা একটা ব্যাপার মানে দাঁড়িয়ে আর গেছে। কি আর কিছু না মানে হ্যাঁ,
স্পেশালি কলকাতার দিকে যদি বলি, আমি মুম্বাই হোক চেন্নাই হোক ওদের ইন্ডাস্ট্রির মধ্যেও সেম আছে, বাট এন্টারটেনমেন্ট কলকাতার দিকে যদি আমি বলি, এন্টারটেনমেন্ট বলে না, লোকের নিজে এন্টারটেনমেন্ট করা স্টার্ট করে দিয়েছে। তো তোমার এটা কি মনে হয় যে এই যে সিপি অ্যাপ্রোচ করে আর মডেলস, অনেক মডেলস চলে যায়, অনেক মডেলস করে না, তখন মাথায় কি চলে, তখন কি চলে? দেখো, মেন কথা হচ্ছে শিপির ব্যাপারটা এই যে আমি আজকে এসেছি মডেলিং প্রফেশনে, আমি অ্যাঙ্কারিং এর সাথেও যুক্ত। আচ্ছা। এই সমস্ত প্রফেশন গুলোতে আমি এইভাবে, আমাকে হয়তো অনেকেই বলেন যে তুমি গানও করছো, তুমি অ্যাঙ্কারিংও করছো, তুমি মডেলিংও করছো, এই ব্যাপারটা কোথায় এসছে? কারণ আমি যখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা কিন্তু আমার পার্সোনাল একদম এক্সপিরিয়েন্স, একদম। আমি মানে আমি কোনোটাই খারাপও বলছি না, কোনোটা ভালো বলছি না, সেটা দেখো ব্যক্তিগত, কে কিভাবে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একদম। একদম। তো আমার সাথে যেটা হয়েছে, আমি যখন 2018-এ যখন আমি মানে মোটামুটি আমি সত্যি কথা বলতে গেলে আমি স্টেজ পারফরমেন্স, আমি তো যেহেতু বললাম তোমাকে যে আমি টোটালি গানের দিক থেকে বিলং করি, তো আমি অনেকে আমাকে বললো যে তুমি ইউটিউবে নিজের চ্যানেল করে গান করো। আমি সেখানে গেলাম, প্রোফাইল ক্রিয়েট করলাম। যখন আমি গান কাউকে পাঠাতে যাচ্ছি, কেউ তখন বলেছে যে আচ্ছা তুমি গান করবে, আহ, হ্যাঁ আমার প্রোফাইল পাঠাও। ফটো পাঠানো হলো, ঠিক আছে, আমার গান পাঠানো হলো। দেন বলছে শোনো, তোমার সাথে রাতে ফোনে কথা বলবো। ওই যেটা তুমি বললে শিল্পীর ব্যাপারটা, তার সাথে আমাকে ঘন্টায় ঘন্টায় কথা বলতে হবে, এই করতে হবে, এনা তেনার উপর ব্যাপার। তো কিছু ক্ষেত্রে তখন আমি একটু হলেও ভেঙেছিলাম যে তাহলে কি, যে আমি যে কষ্ট করে গান করছি বা আমি যে যেটাকে আমি ভেবেছি যে আমার একটা ড্রিম, তাহলে কি পূর্ণ হবে না? এই একটা ব্যাপার দাঁড়িয়ে, স্বাভাবিক কোথাও গিয়ে একদম। লড়াই করতে করতে কোথাও গিয়ে একটু হলেও দেওয়ালে মনে হয়, এন্ড অফ দ্য ডে মনে হয় কি, যে তাহলে কি কি জন্য সব রয়েছে, জিরো। সব সব জিরো। বাট তারপরও আমি উঠে দাঁড়াই, কেন কি আমার বাবা একটা কথা বলেন যে 10টা যদি মানুষ থাকে খারাপ, 8টার মানে 10টা মানুষ যদি থাকে, 8টা মানুষ তোমাকে সিপির কথা বলবে, 2টো মানুষ কিন্তু তোমাকে ট্যালেন্ট দেখে কাজ দেবে। একদম। ঠিক আছে? তো আমি যদি আমার মানে আমি যদি আমার ট্যালেন্টটাকে যদি আমি 10 ঘন্টা বা 15 ঘন্টা আমি গানটা রেওয়াজ করি, তো 2টো মানুষ কিন্তু আমাকে ঠিক আমাকে খুঁজে নেবে। এবার তুমি যদি বলো, আমি মডেলিং এর দিক থেকে বলছি, তুমি মডেলিং নিয়ে প্রশ্ন করলে, আমি গানটার ব্যাপারে এলাম। আমি পুরো হ্যাঁ, এন্টারটেনমেন্ট এন্টার ইন্ডাস্ট্রি ব্যাপারটা, নিয়েই বলছি। এবারে মডেলিংও কিন্তু তাই, কারণ মডেলিংও তুমি যদি বলো, মডেলিংও আমাকে এরকম বলা হয়েছে যে উম, এই তুমি যেটা বললে সিপির কথা, আমার দরকার নেই না। একদম। আমি মনে করছি যে আমার যদি ভিতরে ট্যালেন্ট থাকে, কেউ না কেউ আমাকে ঠিক জায়গা দেবে। আর একটা হচ্ছে বিহেভিয়ার, যদি আমি বিহেভিয়ারটা ঠিক রাখি, তো আমার মনে হয়, বা বিহেভিয়ার বলতে কি, যদি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে, বা সম্পর্ক মানে মিনস আমি কোনো খারাপ সম্পর্ক বলছি না, কি দাদা ভাই বোন হ্যাঁ। বন্ধু সম্পর্ক, কারণ আমাদের ইন্ডাস্ট্রি তো দেখো, তোমাকেও আমাকে দেখতে হবে, আমিও তোমায় দেখবো, একদম। তাই না? কারণ তুমি মিডিয়া রয়েছে, আর তোমরা না থাকলে আমি থাকবো না, আমরা না থাকলে তোমরা থাকবে না, এই জায়গাটাকে নিয়ে আমাকে চলতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে সিপি ওয়ার্কটা তখনই আমরা বন্ধ করতে পারবো, যদি আমরা মেয়েরা এই জায়গাটাকে নিজেরা যদি আমরা মানে স্ট্রং হই। ওয়াও, ফার্স্ট একটা পয়েন্টের কথা উঠলো, কেন কি এই যে বললাম এক হাতে তালি বাজে না। একদম। একটা কথা বলো, অন ক্যামেরায় জিজ্ঞাসা করছি, যখন কথা হলো তোমার সাথে, তো তোমার ফার্স্ট কোশ্চেন কি ছিল যখন টকশো নিয়ে কথা হলো, তোমার মাথায় কি চলছিল? টক শো, অ্যাকচুয়ালি তোমার সাথে যখন আমার টক শোর ব্যাপারে কথা হয়, তো দেখো টক শো মানেই আমি দেখেছি ওই ফেসবুক স্ক্রল করি, তো নিজের মনের এক্সপিরিয়েন্সটা বলে, তো সেখানে কেউ অনেক, দেখো কমেন্ট করার জন্য তো লোকের অভাব নেই। তো মানে যখন আমি 200 টাকা দিয়ে রিচার্জ করাচ্ছি, মানে একদম বলে দিলেই হলো। তো এই আর কি ব্যাপার। তো দেখো আমি আমার আমার কমেন্টের সাথে যে সবাই কমেন্টে ম্যাচ খাবে সেটা নয়, এটা ছাড়ার পর হয়তো কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে খারাপ বলবে, এই আর কি। ওই যে বললাম, অনেকজন ভালো বলবে, অনেকজন খারাপ, লোকের একদম কাজ। একদম তাই বলে এটা নয় যে, দেখো যারা সিপি ওয়ার্ক করছে, তাদের হয়তো তারা সেইভাবে ভেবেছে যে তুমি যেটা বলছো, তারা হয়তো কাজ পেয়ে হচ্ছে। যাচ্ছে। দেখো আমি কারুর ব্যক্তিগত না স্বাধীনতা আমি ওই করতে কোশ্চেন পারবো না। করছি না, যখন তোমার সাথে ফেসবুকে কথা হলো টকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট কোশ্চেন কি ছিল? ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ ওইটা তো বললাম, টক শো মানে যেটা হয় যে মানে না, অনেক সময় হয় না, এই হ্যাঁ। যে বললাম, আচ্ছা একটু আগেই কথা হচ্ছে যখন পার্সোনালি, তখন বলে কলকাতা 1000টা মিডিয়া, তো যখন টকশো নিয়ে কথা কেন বললাম, কেস খাওয়াচ্ছ আমায়?
ওটা কেস, ওটা কেস খাওয়া না, আমি কোশ্চেন করছি যেহেতু, কোনো মিডিয়াকে ধরে টানাটানি করছি না। এই যে ফার্স্ট কোশ্চেন হয় অনেকজন, আচ্ছা চ্যানেলটা কি ভেরিফাইড, অরিজিনাল কি ফেক, এটা মাথায় চলছিল? না 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 না, সেরকম কোনো ব্যাপার নয়, কারণ না, নিজের চ্যানেলকে মানে কলকাতা নিউজ টাইমকে কি করে প্রমোট করতে হবে ওটা আমাকে লোককে শেখাচ্ছি। যাই হোক, একদমই নয়। দেখো, কাজ তো এসে করতে হবে, না হলে আমি বুঝবো কেমন করে? একদম একদম। তো আমাকে একটা কথা বলো, এখন পুজো, হুম। সামনে পুজো, তো তাহলে পুজোর কি প্ল্যান থাকছে? দেখো, পুজোর প্ল্যান বলতে পুজোর সময়টা আমার টোটালি গানের প্রোগ্রামে কেটে যায়। আচ্ছা, 4টে দিন গানের প্রোগ্রামে কেটে যায়। জাস্ট হ্যাঁ, আচ্ছা তো পুজোর সময়টা ওই কখন পুজো শুরু কখন পুজো শেষ বুঝতে পারি না। আচ্ছা, টাইমিং কি থাকে তোমাদের মানে গানে? বিকালবেলায় আমাদের মোটামুটি ধরো 7টা 7:30 থেকে টাইমিং শুরু হয়। তো বাঙালিদের তো জানো টাইমে 7টা মানে 9টা? মোটামুটি 1 ঘন্টা লেট হয়। আমার সব থেকে বাজে জিনিস যেটা, মানে আমার নিজের কথা বলছি, আমি জীবনে কোথাও ভালো মানে অন টাইম আসেন? কোনোদিন না, মানে আমার জন্য সবাই বসে থাকে, আমি জীবনে যাই না। না, তাহলে আজকে উল্টো হয়ে গেল তো। না, আজকেও দেখো, আজকে লেট তোমাকে হয়েছে, বাট আমার এসে আমার আগে আবার অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ যেতে হয়েছে, বাট তোমাকে টাইম দিয়েছিলাম আমি। যে হোক, তো আচ্ছা, তো মানে এটা পুজো, খুব বাজে জিনিস আমার। মানে পুজো মানে তোমার গান। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাস্ট আপকামিং যে শুট আছে তোমার, কি প্ল্যানস থাকছে শুট নিয়ে? আপকামিং শুট বলতে দেখো, আপাতত এখন আমি শুটে মানে করতে পারছি না, কারণ যেহেতু সামনে পুজো চলে এসছে। তো পুজোর এখন প্রোগ্রামের ব্যাপার বুঝতেই পারছো, ব্যস্ত। এরপরে মানে অক্টোবর, তো মানে অক্টোবরে আমাদের পুজো সব কমপ্লিট হয়ে যাচ্ছে, দিওয়ালি থেকে সমস্ত কিছু কমপ্লিট। হ্যাঁ, নভেম্বরটা আমার অ্যাঙ্কারিং, টোটালি আমার ওয়েডিং অ্যাঙ্কারিং গুলো আমার শো, ওই জন্য নভেম্বর ডিসেম্বর আমি শুটের ব্যাপারে কিছু ভাবছি না। আবার নেক্সট ইয়ার আমার শুট আবার শুরু হবে, মাঝে যদি হলো তো সেটা গুড, আদারওয়াইজ না হলে আমি হয়তো আউট অফ স্টেশন থাকবো। আচ্ছা, মানে অনেকদিন বলবে না মানে একটা ছোট দেখতে, কিউট দেখতে, পর বলে না ছোট ছোট প্যাকেট বড়া ধামাকা, ওটা আমি এখানে দেখতেই পাচ্ছি, অডিয়েন্স ওটাই বুঝবে। ঠিক আছে, তো এখন পুজো মানেই সবাই হোর্ডিং লাগে, তো তোমার কি পুজোতে কোথাও হোর্ডিং হোর্ডিং প্ল্যান চলছে? পুজোতে হোর্ডিং প্ল্যান করার কথা ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে এতটাই ব্যস্ততা রয়ে গেছে। তো আমি হোর্ডিং, মানে আমার কাছে অফার এসেও ছিল, এবারে টাইমিং এর ম্যাচ হচ্ছে না। টাইমিং, টাইমিং খুব খারাপ এখন। টাইমিং এর ম্যাচ হচ্ছে না, কারণ রিসেন্টলি কথা চলছিল, কিন্তু আমার একটা ইয়ে বেরিয়েছে, মানে আমি কিছুদিন আগে আমার হয় না যে বুটিক বুটিক কালেকশনের আমার ডিজাইন, হ্যাঁ, ডিজাইনার শুট হয়েছে, বাট তারপরে হোর্ডিং শুটের কথা চলছিল, তো সেটা আমি আর টাইম দিতে পারলাম না। ঠিক আছে, এই অর্গানাইজ নিয়ে কথা হলো, একটা কোশ্চেন করবো। আবার হ্যাঁ, ছোট্ট একটা কোশ্চেন। 1.5 বছর অনেক অর্গানাইজারদের সাথে কাজ করেছো, ডিজাইনের সাথে, বেস্ট ডিজাইনার কে? এ মা, এইভাবে বলা খুব মুশকিল। না, একটা ডিমান্ড থাকে নাকি, হ্যাঁ, মানে এই ড্রেসটা খুব ভালো লাগে। দেখো, আমার না অনেকের সাথে কাজ হয়েছে, তো তো এবারে যারাই ডিজাইনার তারা তো দেখো ওটাকে নিয়ে পড়াশোনা করেছে, একদম। তবে সে ডিজাইনার না না হয়েছে। না, এটা না, অনেকে আমি যাদের সাথে কাজ করেছি তারা প্রফেশনাল ডিজাইনার। তবে ঠিক আছে না, হ্যাঁ, আজকাল কি হয়েছে, কলকাতার অর্গানাইজ মানে ডিজাইনের মানে ধর্মতলা। and সেটা আমি ওটাই বললাম, তুমি না এগুলো চেঞ্জ করতে পারবে না। আমি এটাও দেখেছি, আমি আবারও গানের দিকেই আমি আসছি, এটাও দেখেছি যারা হয়তো সাটা সুরেই লাগে না, আমি জানি না আমার কতটা সুরে লাগে, কিন্তু অনেকে সাটা সুরেই লাগে না, তারা কিন্তু আমার থেকে বেশি পেমেন্ট নিয়ে কাজ করছে, এটাও দেখেছি। পয়েন্ট কি বাত হ্যাঁ। হ্যাঁ, তো সেটা চলবেই, এটাকে নিয়েই আমাকে চলতে হবে। আমি তোমাকে আগেই বললাম যে কাউকে তুমি কিছু করতে পারবে না, তোমার হাতে কিছুই নেই, আমাদেরকে এর মাঝে থেকে লড়াই করে কাজ করে যেতে হবে। আর এই যে ডিজাইনারের কথা বলছো, আমি যাদের সাথে কাজ করেছি, আমি আমি অনেকে আমাকে বলে আমি রোগা, মানে এই যে রোগাটা আমাকে একটা বলতে শুনতে হবে, হয়। বলছি তো আমি যতজনের সাথে কাজ করেছি তারা এত সুন্দর আমাকে ডিজাইনারের মানে এত সুন্দর ড্রেস দেয়, বেসিক্যালি মনেই হয় না, আমি নিজেকে চিনতেই পারি না। এখন অব্দি বেস্ট। এখন অব্দি আমি যাদের সাথে কাজ করেছি মোটামুটি আমি দেখেছি জিৎ বসু,
হ্যাঁ, আচ্ছা, আমার জিৎ বাসুর সাথে আমি বেশি কাজ হয়েছে। তো আমি জিদ্দার কথাই ফার্স্টে রাখলাম মানে বেসিক্যালি, যে জিদ্দার কালেকশন সত্যি, কারণ আমি বেসিক্যালি কাজ করেছি জিদ্দার সাথে, বাকিদের সাথে এখনো কাজ করা খুব একটা হয়নি। যেটুকু আমি কাজ করেছি, তো জিদ্দার কালেকশন আমার ভালো ওয়েস্টার্ন দেখতে, কারণ আমি ওয়েস্টার্নে বেশি ইন্টারেস্টেড। বাহ, আর ট্র্যাডিশনাল যারা রয়েছে তাদের সাথে ধরো বুটিকের কাজ হয়েছে, তো বুটিকের কাজ যারা করেন তাদের তো আমার কিছু বলার নেই, তারা তো অসম্ভব। একদম। তো যাই হোক, তুমি তো ডিজাইনের দিক থেকে বলো, যেহেতু আমি জিদ্দার সাথে কাজ করেছি, তো আমি অলওয়েজ আমি জিদ্দাকেই বলবো। মানে আমি টানতে পারিনি, যেটা কন্ট্রোভার্সি নিয়ে টানার ইচ্ছা ছিল ওটা হয়নি, মানে আমি হেরে গেছি এখানে। যাই হোক, এখন তো আমি লাস্টের দিকে আমরা যাচ্ছি, তো দুটো কোশ্চেন। ফার্স্ট বলো। কোশ্চেন, হুম। যারা নিউ কামার, যে তোমাকে দেখে মডেলিং ইন্ডাস্ট্রি, মডেলিং বলছি, মডেলিং হতে পারে, অ্যাক্টিং, সিঙ্গিং, তোমার ফ্যান্স, তোমার ফলোয়ার্স যারা দেখছে, ওদেরকে কি বলবে ইন্ডাস্ট্রি যখন দেখো, আমি প্রথমেই বলবো যে ইন্ডাস্ট্রিতে আসতে গেলে এটা একটা আলাদা দিক। প্রথমেই বলবো কি, পড়াশোনাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হুম, এখনকার দিনে কি হয়ে গেছে, কি সকলে ভাবে আমি কলকাতায় এলাম কাজ পাবো, মানে অনেকে বলতো খুব ইজি, যে তুই গান করছিস, দেখ না তোর মতো গানের একটা জায়গা করে দে। কিন্তু আমি বলবো যে প্রথমত এডুকেশন ইজ মাস্ট। এডুকেশনটা ভীষণ দরকার, কারণ আমরা বুঝি তো, মানে আমি পড়াশোনা করেছি, মানে আমার বিএসসি গ্রাজুয়েশন রয়েছে, তারপরে আমি কি করি, কি আমি টোটালি এই প্রফেশনটার দিকে বেশি ইন্টারেস্টেড। কিন্তু কোথাও গিয়ে বলো তো, একটা পায়ের তলার মাটি শক্ত করার জন্য একটা চাকরি বা একটা খুব দরকার। কেন বলছি, কারণ প্রথমত আমি আসানসোল থেকে যে কলকাতায় যে আমি এসছি, আমি তো প্রথমেই তো কাজ পাবো না, আমাকে তো সেই জায়গাটা স্ট্রাগল করতে হবে। বা আমি যদি কোথাও চাকরিতেও ঢুকি, আমি কিন্তু সেই হারে পেমেন্টটাও পাবো না। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো কাজে আমি যদি একটা আমার স্কিল যদি আমি তৈরি করে রাখি, যে ডিজিটাল মার্কেটিং বা অ্যানিমেশন, এই যে একটা কোনো স্কিল যদি আমি তৈরি করে রাখি, সেই ক্ষেত্রে কি হবে, কি আমি অ্যাজ আ ফ্রিল্যান্সিংও কাজ করতে পারবো। তার সাথে আমি মডেলিং, গান, আমার অ্যাঙ্কারিং তুমি করতে পারো। হ্যাঁ, এবার এইদিকে মাটিটা শক্ত হয়ে গেলে তখন তুমি ওই জায়গাটা করতে পারো, আমার মনে হয়। জাস্ট আচ্ছা, আর লাস্টের একটাই কোশ্চেন, এই যে আজকে টক শো হচ্ছে, কেমন লাগলো? খুবই ভালো লাগলো টক শোতে। আচ্ছা, তোমার ফ্যান্স যারা, মানে পজিটিভ নেগেটিভ তো থাকেই, চলতেই থাকে, এমন কোনো কমেন্টস আছে যেটা পড়ে মনে হচ্ছে না নিজের মধ্যে রাগ হয়েছে? দেখো, সত্যি কথা বলতে গেলে আমি না, মানে আমার ফেসবুকে ফলোয়ার্স হচ্ছে 6,000 সামথিং কিছু আছে। এবারে তুমি যদি ফ্যানদের কথা বলো, অনেকেই আছে যারা আমার গান শুনে বলে ভালো, মানে গানকে ভালোবাসে। এবার আমার আড়ালে কে কি বলে আমি জানি না, কেন কি, কারণ আমি যেহেতু তোমাকে বললাম যে আমি মডেলিং, আমি গান, এত কিছু করছি। এবার কে কি বললো, আমি না এত সময় পাই না। কেন বলছি, কারণ আমি যদি ওইটা শুনতে চাই, তাহলে আমি, ভাই সত্যি কথা বলতে গেলে কলকাতার মার্কেটে করে খেতে পাবো না, আমার খাওয়াটা হবে না। এই হলো পয়েন্ট, মানে মেন, সত্যি কথা বলতে গেলে টাকা, টাকার খেলা। একদম। যাই হোক, তো নিউকামার্সরার কথা বলে দিলে, কলকাতা নিউজটাকে একটু প্রমোট করে দিলে ভালো। লাস্ট অ্যান্ড এন্ডিং দিকে একটাই কথা বলবো, অডিয়েন্স যারা তোমাকে দেখে বড়, আজকাল আমরা কি হয় না, কোনো অ্যাক্টরকে দেখে ইয়ে কোনো একটা মডেলকে দেখে আমরা বড় হয়েছি, আমরা ম্যাক্সিমাম আমরা শাহরুখ খানকে দেখে আমরা বড় হয়েছি, কেউ সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে এখন বড় হচ্ছে। বাট তোমার ড্রিম, যে বলে ড্রিম পার্সন কি? আমার ড্রিম পার্সন হচ্ছে শ্রেয়া ঘোষাল। জাস্ট ফার্স্ট রিজন তো আমি জানি গানের জন্য, আর অন্য কারণ? আমার দেখো বেসিক্যালি, আমার যদি ছোট থেকে বলো যে তোমার এম কি ছিল, আমার তিনটে এম ছিল। যার মধ্যে দুটো এম তো হলোই না। যেমন যেমন একটা ছিল যে আমি ডাক্তার হব, দুটো হচ্ছে চাঁদে যাব। আচ্ছা, আমি কালকেই ছিল চন্দ্রগ্রহণ, আমি এখনো কিন্তু জানি থাকি আচ্ছা, থাকি চন্দ্র। না কলকাতায় ডক্টর হওয়া আর একটু রিস্ক। আর 3 নম্বর হচ্ছে সিঙ্গার হব। আচ্ছা, তিনটে, ডাক্তার। হ্যাঁ। তিনটে তো তার মধ্যে এই যে জায়গাটা চলছে, জার্নি চলছে, তো ওই সিঙ্গার হতে গিয়ে তোমাকে আমি আগেই বললাম কথাটা, যে খাটনি। খাটনি। এবারে ওই যে বললাম তোমাকে, সবসময় তো শো পাওয়া যেত না। তো সেই ক্ষেত্রে আমি, আমার ইউটিউব চ্যানেলও রয়েছে, তুমি তো আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ, সার্চ করো, তুমি পাবে। তো তুমি তো জানো ইউটিউবে একটা গান বার করতে গেলে অনেকটা, বা প্রোডাকশনের কতটা খরচা হয়। একদম তো সেই খরচা বার করতে গিয়ে আমি অনেক স্ট্রাগল করেছি, বলতে আমি ইভেন্টেরও কাজ করেছি, ওয়েডিং ইভেন্টের
কাজ করেছি এক সময়। সেখান থেকে আমাকে একজন অর্গানাইজার আমার গান শুনে তখন আমাকে বলে, তুমি ইভেন্টের কাজ করছো, তুমি কেন অ্যাঙ্কারিং করছো না? সেখান থেকে আমার লাইফ, আমি আগেই বললাম না যে কিছু অপরচুনিটি আমার কাছে অটোমেটিক ভগবান দিয়ে দিয়েছে। একদম 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 এইভাবে আমার স্টোরিটা আর কি। জাস্ট সব খুব ভালো লাগলো স্টোরিটা, কেন কি আমরা সবসময় না ভালো খারাপ সব বলতে থাকি, বাট এই যে খাটনিটা আর যে তিনটে স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন স্পেশালি কলকাতা ডক্টর মানে একটু রিস্কি হয়ে যাচ্ছে লাস্ট 2 বছর পরে, যদি কেসটা নিয়ে বলি তো যাই হোক একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে, কন্ট্রোভার্সি না অনেক বড় খবর হয়ে যাবে। যাই হোক তো কেমন লাগলো আজকে পুরো এই আড্ডা খুব গল্প? ভালো লাগলো। আমি তোমাদের সাথে প্রথম কাজ করলাম, খুব ভালো লাগলো, খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পেলাম। আর সকলকে বলবো যে তোমার কলকাতা নিউজ টাইমসে আসতে, যাতে তাদের নিজেদের মনের কথাগুলো তুলে ধরতে পারে। কারণ সত্যি কথা বলতে গেলে আমরা তো মনের কথা তুলে ধরতে পারি না। হ্যাঁ, সবসময় আমরা হয়তো যেহেতু ফেসবুকে পোস্ট করছি মানে খুব ভালো বা খুব ভালো মানে চটজলদি আমি আজকে এসে কালকে উঠে গেলাম, এই ব্যাপারটা একটা লেন্দি একটা চ্যাপ্টার। তো সেক্ষেত্রে দেখো পুরোটাও বলা সম্ভব হয়তো ওঠে না, কারণ আমরা সবসময় একটা সময়ের মধ্যে আবদ্ধ। তো সেই ক্ষেত্রে যেটুকু তুলে ধরতে পেরেছি যথেষ্ট ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা ছিল আজকের টক শোর একটা ফুল স্টোরি। তো যারা ম্যাডামকে চেনেন, কারণ চেনেন অনেকদিনই চেনেন, ওনার কাজ গান নিয়ে স্টোরি হলো, তো খুব তাড়াতাড়ি এটা রিলিজ হতে চলেছে কলকাতা নিউজ টিভিতে। তো যারা সাপোর্ট করছে থ্যাংক ইউ ওদের জন্য। আবার দেখা হচ্ছে নতুন এপিসোড নতুন গেস্টের সাথে। ধন্যবাদ।